লিখেছেন মুগ্ধ। পর্ব 48-এর প্রথম খণ্ড। জান্নাতুল ফেরদৌস। মিথিলা, তুই স্বেচ্ছায় ছুঁয়ে দিচ্ছিলি, তাই আর ডিস্টার্ব করিনি। সপ্তদশীর বিভ্রণ ল্যাপটানো হরিণী চোখ দুটো তৎক্ষণাৎ একযোগে নিক্ষিপ্ত হলো সুদর্শনের মুখপানে। যুবক নিরুত্তাপ, বাদামি চোখ দুটোতে আচ্ছন্নতার ঘোর। সে ঘোরে হারিয়ে যাবার ভয়ে মায়াবিনী তক্ষুনি নজর সরালো, কুণ্ঠার কাছে চিবুক ঠেকিয়ে অস্পষ্টে আওড়ালো, আপনি কি পাগল? অস্পষ্ট বাক্যটুকু বেশ শুনল মাফিয়া বেস্ট। পরপরই দাঁত বসালো নিজ নিম্নাংশের অধরে। ডান হাতের 3টে আঙুল এখনো ভিজে আছে লহুর স্পর্শে। যুবক আনমনে ঘাড় বাঁকিয়ে তাকালো সেথায়। আঙুল 3টায় যেন এখনো লেপ্টে আছে মেয়েটার মুখ গহ্বরের স্বাদ। রুক্ষ আঙুলের ফর্সা চামড়ায় দগদগ করছে মায়াবিনীর কামড়ের দাগ। যুবক কেমন বোধহীনের ন্যায় তাকিয়ে আছে। মনের কোণে তার হুট করে উত্থাপিত হয়েছে এক অদ্ভুত পাগলামি, যে পাগলামির জোরে আসক্ত মুগ্ধ। চট করে আহত আঙুলগুলো একযোগে ঢুকিয়ে দিল নিজ গহ্বরে, মুখ গহ্বরে। আবেশে চোখ দুটো বুজে নিল, অনুভব করলো মাহির মুখ গহ্বরের স্বাদ। এদিকে নতজানু সপ্তদর্শী আনমনে উঁচু করেছে ঘাড়। ঠিক তখনই যুবকের এমন উদ্ভট কাণ্ড দেখে কপালের চামড়ায় গোটা কতক ভাঁজ স্পষ্ট হলো মানবীর। ছিটকে গেল নাক। বিরাগ কণ্ঠে এসে তক্ষুনি বলে বসলো, এ কি করছেন আপনি? ব্যথা হলে ওয়েন্টমেন্ট লাগান, এভাবে নিজের রক্ত নিজে খেলে আদৌ কাজ হবে? সৌ সৌ খেপুটের পর্দা সরে গেল রুরুমানবের। ভেঙে গেল আচ্ছন্নতার ঘোর। চোখ দুটোর গভীর দৃষ্টি মেলে তাক করল সপ্তদশীর মুখপানে। মাহি তক্ষুনি নজর ঘোরায় অন্যত্র। বৃতৃষ্ণায় খানিক নড়ে চড়ে যুবকের কোল থেকে উঠতে চাইলেই ফের চাপ বাড়ল লতানো কোমরে। যুবক জোর বাড়িয়েছে হাতের, খামচে ধরেছে মেয়েটার বাঁকানো কোমর। সহসা মৃদু ব্যথায় মুখ কুঁচকে নেয় সপ্তদশী। চোখ মুখে অবাধ বৃতৃষ্ণার লেপ্টে আলগোছে ঘাড় বাঁকিয়ে তাকায় সুদর্শনের পানে। কপটে ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, কি সমস্যা? খেলাম তো খাবার, এবার ছাড়ুন আমায়। যুবক তৎক্ষণাৎ প্রত্যুত্তর করেনি, উল্টো গম্ভীর মুখে এক হ্যাচকা টানে মাহিকে টেনে আনলো আরো সন্নিকটে। মাহি হতভম্ব, সির্ফ হা করে তাকিয়ে থাকা ছাড়া করতে পারল না আর কিছু। এদিকে রক্তমাখা আঙুলগুলো খানিক নাড়িয়ে চাড়িয়ে টেবিল থেকে একখানা গরম দুধের গ্লাস তুলে এনে আলতো করে মেয়েটার মুখের সামনে এগিয়ে ধরেছে মুগ্ধ। গম্ভীর মুখে আদেশ ছুড়ল, নে তাড়াতাড়ি সবটা শেষ কর। কপাল খোঁচায় মাহি। এবারে মুগ্ধের মুখপানে তো আরেকবার দুধের গ্লাস পানে সন্দিগ্ধ দৃষ্টি ফেলে আচমকা দৃষ্টি সরালো। ব্যাপারটা কি? আজ এত খাতির যত্ন করে খাওয়াচ্ছেন যে, মতলবটা কি শুনি? বাঁকা হাসল রুরুমানব। বাড়ন্ত দুধের গ্লাসটা মাহিকে মুখের কাছে আর একটু এগিয়ে ধরে রহস্যময় কণ্ঠে রাশিয়ান ভাষায় আওড়ালো, মুরগি শিকার করার আগে খাতির যত্ন করা লাগে, না হলে শিকার করতে অসুবিধা হয়। বোধগম্যহীনতার ছাপ ফুটল সপ্তদর্শীর মুখ গহ্বরে। মুখ হবে, দৃষ্টি হলো চৌখস। তা যেন আর দৃষ্টিতে বেশ দেখল মুগ্ধ। পরপরই সে কেমন গম্ভীর মুখে কপট ঝাঁজ নিয়ে বলল, তোর ওই ছোট্ট মস্তিষ্ক চাপ দেওয়ার কোনো দরকার নেই সিগনোরা। আপাতত যা দিচ্ছি তা চুপচাপ খেয়ে নে। সিগনোরা মানে কি? কথার পিঠে এহেন পাল্টা প্রশ্নে কপাল খোঁচায় মুগ্ধ। গম্ভীর মুখে তক্ষুনি হাত থেকে নামিয়ে রাখলো দুধের গ্লাসটা। পরক্ষণে গমগমে গলায় বলল, বান্দির মেয়ে। সহসা মুখায়বের ঝাঁজ লেপটে গেল মাহির। তার মানে এতদিন ধরে সবাই তাকে এই নামে রেখেছে? লোকটা বলতো বলতো তার সঙ্গে সবাই অমন তাল মিলিয়ে বলা শুরু করলো। সপ্তদশীর রাগ বাড়ল ভীষণ। সে তক্ষুনি মুখ ঝামটি মেরে বলে উঠল, এক্ষুনি আমার কোল থেকে নামান। রুরুমানব তাই করলো। আলগোছে নামিয়ে দিল ক্ষুদ্র চড়ুইকে। ছাড়া পাওয়া মাত্রই চড়ুই ছুটল, গটগটে পায়ে চলে গেল ডাইনিং ছেড়ে। এদিকে তার চলে যাওয়ার পথে এক দৃষ্টিতে তাকিয়ে রইল মুগ্ধ। দৃঢ় চোয়ালখানা শক্ত করে ফুটিয়ে দাঁত খিঁচে বিড়বিড়ি আওড়ালো, একটু
একটা 1.5 ফুট বান্দির মেয়েরও এত তেজ? কথাটা বলেই বসা ছেড়ে উঠে দাঁড়ালো সুদর্শন যুবক। দাম্ভিক কদম জোড়ায় ধূপধাপ শব্দে প্রস্থান ঘটালো ডাইনিং থেকে। শক্ত মুখে কয়েক কদম সম্মুখে এগোতেই আচানক কোথা থেকে যেন প্রজাপতির ন্যায় ছুটে এলো সপ্তদর্শী। হাঁপাতে হাঁপাতে পথ রোধ করে দাঁড়ালো যুবকের। মুগ্ধ গম্ভীর, দৃঢ় চলখানা বড্ড শক্ত তার। বাদামি চোখজোড়া সংকুচিত। মেয়েটা পথ রোধ করে দাঁড়ালেও যুবক থামল না। উল্টো মাহিকে এক প্রকার উপেক্ষা করে কটকুটিয়ে চলে গেল পাশ কাটিয়ে। তার এহেন কাণ্ডে হতবিহ্বল মাহি তক্ষুনি ছুট লাগালো মুগ্ধের পিছু পিছু। পেছন থেকে ডেকে ডেকে বলল, এই বিস্ট শুনুন। বাক্য কর্ণাধর হওয়া সত্ত্বেও থামেনি মুগ্ধ। উল্টো জোরালো করলো দাম্ভিক কদম জোড়ার গতি। ধূপধাপ শব্দে বিশাল সিঁড়ি দুটোয় পা রাখতে আচানক পেছন থেকে ওভারকোটের এক পাশ টেনে ধরে মাহি। ব্যগ্র কণ্ঠে বলে ওঠে, বিস্ট শুনুন শুনুন, একটা রিকোয়েস্ট প্লিজ, কিউটিকে এনে দিন না। কথাটা কোনো ঘরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই থেমে গেল রুরমানবের ব্যস্ত পদযুগল। দাম্ভিকতার ভারে উঁচু হয়ে থাকা ঘাড়ের পেশিটুকু সামান্য বাঁকিয়ে মুগ্ধ কেমন ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালো মেয়েটার পানে। পরপরই চোয়ালের পেশি আরও খানিকটা টান টান করে গর্জন তুলে বলল, ওই বান্দির ছেলেকে আবার আনতে হবে কেন? আমার পেইন্ট হাউসে ওসব বুলশিটের কোনো জায়গা নেই। সো ফাক অফ দিস ননসেন্স সিগনোরা। আমায় রাগাস না। আটকে ওঠে মাহি। নাছোড়বান্দা নেই যুবকের ওভারকোটের একাংশ আঁকড়ে ধরে পা দুটো সামান্য এগিয়ে এনে দাঁড়ালো এক সিঁড়ির ওপরে। পরক্ষণে কেমন নাক টানতে টানতে মিনমিনি আড়ালো, প্লিজ এইভাবে বলবেন না, ও আমার। বাকিটুকু শেষ করার পূর্বেই অতর্কিত আক্রমণের শিকার হলো বেচারি। নির্দয় যুবকের শক্তবক্ত রুক্ষ হাতের হিংস্র থাপা আচানক আঁকড়ে ধরল মেয়েটার নরম তুলতুলে সুদীর্ঘ গ্রীবাদেশ। এহেন হুটহাট কাণ্ডে হকচকায় মাহি। নিঃশ্বাস আটকে সম্মুখে তাকাতেই দেখল মুগ্ধ কেমন ক্রুদ্ধ বাঘের ন্যায় হিসিয়ে যাচ্ছে। মাহি ভয়ের তো ঢোক গিলল কোনো রকম। এদিকে হাতের জোর বাড়িয়ে মুগ্ধ কেমন কটমট হুঙ্কার ছুড়ে বলল, আর একবার শুধু আমি বিনে অন্য কাউকে আমার বলার স্পর্ধা করে দেখ বান্দির মেয়ে। আমার মৃত মায়ের কসম কেটে বলছি, তোর ওই জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। আই সোয়ার আমি ছিঁড়ে ফেলবো। ইন দ্যাট কেস সারা জীবন বোবা নিয়ে কাটানোর ক্ষমতা আমার আছে। মাহি ভয়ে কাঁপছে। থোড়াই বুঝলো সুদর্শনের এহেন কথার গভীরতা। মুগ্ধ কটমট করছে বেশ। কটমট করতে করতেই আচমকা ফের গর্জন তুলে বলল, বল, আর কোনোদিন কোনো কিছুকে আমার বলবি? তরাক মাথা নাড়ায় মাহি। তা দেখতে পেয়ে তক্ষুনি এক ঝটকায় মেয়েটার চোয়াল ছেড়ে দেয় মুগ্ধ। মাত্রা অতিরিক্ত রাগে গজগজ করতে করতে তৎক্ষণাৎ সরে গেল সিঁড়ির থেকে। এদিকে মাহি প্রায় কেঁদেই বসলো। ঠোঁট ভেঙে বাচ্চাদের ন্যায় কাঁদছে বেচারি। যে কান্নার শব্দে আনমনেই থমকে দাঁড়িয়েছে মাফিয়া বিস্ট। না চাইতেও ফিরে তাকালো ক্রন্দনরত মেয়েটার পানে। আশ্চর্য, বুকটা আবার কাঁপছে কেন তার? বান্দির মেয়ের কান্না করলে করুক, তাতে তার কি? মস্তিষ্কের বিরূপ প্রতিবাদেও ফের পিঠ দেখিয়ে চলে যেতে পারল না শ্যাডো মনস্টার। উল্টো গম্ভীর মুখে নিজ অনিচ্ছা সত্ত্বেও পা ঘুরিয়ে চলে এলেন মেয়েটার সম্মুখে। কঞ্জররত মাহি হাত দুটো মুখ ঠেকে কাঁদছে। তক্ষুনি মুগ্ধের আগমন। রুরমানবের শক্তপোক্ত হাতখানা আচানক নিষ্ফিস করছে। এক প্রকার প্রায় উঠে আসতে চাইল মেয়েটার মাথার উপর। তবে পরক্ষণেই তা আবার কি মনে করে গুটিয়ে গেল দেখো। মুগ্ধ কেমন দিক বেদিক শূন্য, এদিক ওদিক নিজ অস্থির দৃষ্টিযুগল খানিক লুকিয়ে গলা খাকারি দিল সামান্য। অতঃপর গম্ভীর মুখে শুধালো, কান্না থামা সিগনোরা। মুখমণ্ডল থেকে হাত ছড়ায় মাহি। ছলছল দৃষ্টি নিয়ে তাকালো রুরমানবের পানে। সে দৃষ্টির অন্তরালে দৃষ্টি আটকাতেই থমকে গেল রুরমানবের কনক্রিট আস্তরণে ঢেকে থাকা হৃদয়খানা। কুণ্ঠায় নামল শুষ্কতা। মুগ্ধ তক্ষুনি নিজের দৃষ্টি সরল অন্যত্র। মুখায়বের সিক্ত জিভখানা ভার হয়েছে তার। অন্তরের কথা ঠেলে বেরিয়ে আসতে চাইছে যেন। তবে মাফিয়া বিস্ট শক্ত মানুষ। তরাক গুড় ঘুটে কণ্ঠে আওড়ালো, গার্ডদের বলে দিচ্ছি তোকে নিয়ে যাবে প্যালেসে। দেখে আয় ওই বান্দির ছেলেকে। তবে খবরদার ও যেন আমার পেইন্ট হাউসে না আসে।
বলেই রুরমানব আর এক মুহূর্ত দাঁড়ায় না সেখানে, তক্ষুনি গটগট পায়ে চলে যেতে তৎপর হলো। ফের দুটো সিঁড়ি বেয়ে উপরে উঠতেই কঠিন গলায় হুঙ্কার ছুড়ে বলল, গার্ডস আদিয়েতে সিনিয়রু ভা দিউরেটস দোলঝনিম উভাঝেনিয়েম। রাশিয়ান ভাষা খুব কষ্টের। সিগনোরাকে সসম্মানে নিয়ে যা প্যালেসে। আদেশ পাওয়া মাত্রই হাওয়ার বেগে ছুটে এলেন বেশ কজন গার্ডস। মাহি তাদের পানে ঘুরে তাকাতেই সে যেন হোঁচট খেল। কটা আফ্রিকান লোক, সে কি অন্ধকারে তাদের মুখ, পাহাড়ের মতো দেহ, চোখে কালো চশমা, হাতে রাইফেল। লোকগুলোকে আপাতমস্তক পরখ করে শুকনো ঢোক গেল মাহি। তড়িঘড়ি করে ভয়ে ছুটে গেল সিঁড়ি বেয়ে। ব্যস্ত কদমে চলন্ত মুগ্ধের পানে এগিয়ে এসে ফের পেছন থেকে আঁকড়ে ধরল সুদর্শনের ওভারকোট। ভয়ে ততস্থ কণ্ঠে আওড়ালো, আমি ওদের সাথে যাব না পিস্ট, আপনি আমায় নিয়ে চলুন না। মুগ্ধ থামলো, ঘাড় বাঁকিয়ে শক্ত চোখে তাকালো মেয়েটার পানে। কঠিন গলায় ঝাঁজ ঠেলে আওড়ালো, ওদের সাথে গেলে যা, না গেলে না যা, আমি পারবো না নিয়ে যেতে, আমি বিজি নাও। বলে মুগ্ধ পা বাড়ালো সম্মুখে। তবে মাহি আজ বড্ড নাছোড়বান্দা। তক্ষুনি আলতো করে আঁকড়ে ধরল রুরমানবের ডান হাতের রুক্ষ পিঙ্কি আঙুলখানা। একেবারে থমকায় মুগ্ধ। আলগোছে ঘাড় নামিয়ে তাকালো নিজ হাতের দিকে। দেখলো তার শক্তপোক্ত আঙুলগুলো কি সুন্দর চেপে ধরে রেখেছে একখানা নরম তুলতুলে হাত। হাতের মালিক বড় অসহায় কণ্ঠে আওড়ালো, আমার ওদের দেখলেই ভয় করছে বিস্ট, আপনি চলুন না। হতবাক চোখে তাকিয়ে রইল মুগ্ধ। হতবিহ্বলের ন্যায় দুটো সিঁড়ি বেয়ে নিচে নেমে দাঁড়ালো মাহির মুখোমুখি। পরপরই সন্দিগ্ধ গলায় জিজ্ঞাসা করলো, ওদেরকে দেখলে ভয় লাগছে তোর? আমাকে ভয় লাগে না। সদ্য কান্না থামানো সপ্তদর্শী নাকের ডগা টুকটুকে করেছে লালিমায়। যুবকের এহেন কথায় প্রত্যুত্তরে মেয়েটা কেমন নাক টেনে টেনে নিষ্পাপ কণ্ঠে শুধালো, লাগে, তবে একটু একটু, খুব বেশি না। এহেন নিষ্পাপ প্রত্যুত্তরে থমকালো মাফিয়া বেস্ট। যাকে ভয় পায় গোটা আন্ডারওয়ার্ল্ড, তাকে কিনা খুব বেশি ভয় পায় না এই সপ্তদর্শী। যুবক অলক্ষে বিমুগ্ধতায় নীরব হাসল। শক্তপোক্ত হাতখানা উঁচিয়ে এনে আলগোছে মুছে দিল সপ্তদর্শীর সিক্ত কপল। গম্ভীর হলো, কপট রাগ নিয়ে বলল, ভীষণ জ্বালাচ্ছিস সিগনোরা, তবে আমি যেদিন শুরু করব সেদিন আর কোনো থামাথামি হবে না। কথাটা বোধগম্য হয়নি মাহির। তার পূর্বেই যুবক নিজ গা থেকে একটানে ওভারকোটটা খুলে এনে জড়িয়ে দিল মাহির গায়ে। মাহি হতবাক। যুবকের গায়ে এখন উন্মুক্ত। কি করতে চাইছে সে? এদিকে মুগ্ধ তক্ষুনি এক হাত কাঁধে তুলে নিল মাহিকে। অতপর আর কোনোরূপ বলা কওয়া ছাড়াই মেয়েটাকে নিয়ে পা বাড়ালো উল্টো পথে। তীব্র তুষারপাতে আচ্ছন্ন চারপাশ। পায়ে অত কিছু জড়িয়ে রেখেও থরথর করে কাঁপছে মাহি। অথচ রুরমানব কেমন উদম গায়ে নির্বিকার ভঙ্গিতে এগোচ্ছে। মাহি এতক্ষণ চুপ থাকলেও এবার কৌতূহলী কণ্ঠে বলেই ওঠে, আপনি ঠান্ডা লাগছে না? তুই থাকতে ঠান্ডা লাগে নাকি? মানে? এ পর্যায়ে বাঁকা হাসল মুগ্ধ। পরক্ষণেই দুষ্টু কণ্ঠে জবাব দিল, তুই ইদানিং পার্সোনাল হিটারের কাজ করছিস। আশেপাশে থাকলে রক্ত গরম হয়ে যায়। এ পর্যায়ে কি করা যায় বলতো? ইন্টিমেট হতেও তো এখনো সময় লাগবে। মুখ কুচকায় মাহি। অভ্যন্তরে ফিসফিসিয়ে বলে ওঠে, ঘাট হয়েছে আমার এই লোকের সাথে কথা বলে। মাঝরাতে থেকে স্নোফল হচ্ছে। তীব্র তুষারপাতে ফের ঢেকে গিয়েছে প্যালেসের চারপাশ। গায়ের ওপর মোটা সোটা একখানা ব্ল্যাঙ্কেট চেপে ফায়ার প্রেসের সম্মুখে বসে আছে মাহি। তার নরম কোলের উষ্ণ আমেজে গা গুটিয়ে বসে আছে কিউটি মহাশয়। পোহাচ্ছে আগুনের তাপ। সপ্তদশী নরম আঙুলের ডগা ধীরে ধীরে ছুঁয়ে দিচ্ছে পশমী ছানার তুলতুলে মাথা। এরই মধ্যে কক্ষের দ্বার থেকে ভেসে এলো এক সুপরিচিত কমলিনী কণ্ঠ, আসবো মুনলাইট। সহসা দৃষ্টি তুলে ডাকের উৎসের পানে তাকায় মাহি। দেখে মিলা কেমন হাসি মুখে দাঁড়িয়ে আছে দরজার কাছে। মাহি তৎক্ষণাৎ মুচকে হাসল। ওপর নিচ মাথা ঝাঁকিয়ে পরপরই কোমল কণ্ঠে বলল, আমার ঘরে আসার জন্য নতুন করে অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ল কিনা? কেন মিলা? তোমার যখন ইচ্ছা তুমি আসতে পারো। সীমিত হেসে মিলা।
নীরব সম্মোহে পা দুটো সম্মুখে বাড়িয়ে বলতে লাগলো, কেমন আছো? তাই বলো, আমি তো ভেবেছিলাম তুমি আর আসবেই না। সপ্তদর্শী শান্ত, ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি রেশ ঝুলিয়ে আলগোছে তাকালো ফায়ার প্রেসের দাও দাও করে জ্বলতে থাকা আগুনের পানে। খানিকক্ষণ সময় নিয়ে অতঃপর আওড়ালো, এমনটা ভাবার পেছনে নিশ্চয়ই কোনো জোরালো কারণ আছে। তা কারণটা কি বলা যাবে? চমৎকার হাসলো মিলা। পা দুটো এগিয়ে এনে গুটিয়ে বসলো ফায়ার প্রেসের বড্ড নিকটে। নিজ উদ্যোগে পাশে থাকা ছোট ছোট কাঠের টুকরোগুলো জ্বলন্ত অগ্নিশিখার মাঝে ছুটতে ছুটতে আড়ালো। পেন্ট হাউসে যাওয়ার সাধ্যই যেমন কারণ নেই, ঠিক তেমনই পেন্ট হাউস থেকে জীবিত বেরিয়ে আসার সাধ্যেও কারণ নেই। সেই হিসেবে ভেবেছিলাম আমি আর ফিরব না, তাই তো? মাহির পাল্টা উত্তরে মৃদু হেসে মাথা ঝাঁকায় মিলা। নীরবে জানায় হ্যাঁ সূচক প্রতি উত্তর। তা দেখে বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো সপ্তদর্শীর। মুখে নামালো রাজ্যের আধার। সম্পূর্ণ কক্ষে আর একবার ডুবলো পিন পতন নীরবতার ঘোর। মিলা আগ বাড়িয়ে তেমন কিছুই বলছে না আজ। মেয়েটা কেমন স্বেচ্ছায় দৃষ্টি লুকাচ্ছে মনে হচ্ছে। এদিকে আদরে প্রশ্নছানার গায়ে আলতো করে হাত বোলাতে বোলাতে মাহি কেমন ভারী কণ্ঠে আচানক শুধালো, আচ্ছা মিলা, একটা কথা জিজ্ঞাসা করব? অবশ্যই। বিস্ট, আই মিন মনস্টার একজন মাফিয়া, তাই তো? তাহলে সে সর্বক্ষণ প্যালেসে নয়তো পেন্ট হাউসে বসে থেকে কি করে? তার কি আর কোনো কাজকর্ম নেই? সহসা হতবুদ্ধির ন্যায় ঘাড় উঁচিয়ে তাকালো মিলা। মেয়েটার মুখায়বে সে কে হতভম্ব ভাবস্রোত। কণ্ঠে একরাশ হতবাকতা নামিয়ে বলেন, আর ইউ কিডিং উইথ মি মুনলাইট? কাজকর্ম নেই বলছো? থতমত খেয়ে বসলো মাহি। কৌতূহলতার বসে ভুল কিছু বলে বসলো নাকি? মেয়েটা পরপরই নিজেকে শুধরালো। খানিক আমতা আমতা করে বলতে লাগলো, না মানে বলছিলাম তাকে তেমন কোথাও যেতে দেখি না, তাই আর কি। এহেন কথায় কিয়ৎক্ষণ থম মেরে বসে থাকলেও পরক্ষণে গা দুলিয়ে হেসে ওঠে মিলা। হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি খাবার উপক্রম ভেচারির। তা দেখে গাল ফোলায় সপ্তদর্শী। নাকের পাটা ফুলিয়ে নিঃশ্বাস ফেলল করা। তরুণী হাসির মাঝে আর দৃষ্টিতে অবলোকন করলো মেয়েটার এরও ভাবভঙ্গি। পরক্ষণে জোরপূর্বক কোনো মতে গিলে নিল নিজ উপচে পড়া হাসিটুকু। অভিমানীর রাগ ভাঙার উদ্দেশ্যে ব্যতিব্যস্ত কণ্ঠে আওড়ালো, হেই মুনলাইট, রাগ করলে? নাকের পাটা আবারও ফুলল মাহির। তক্ষুনি কিউটিকে কোলে নিয়ে উঠে দাঁড়ায় মুগ্ধ বসা ছেলে। মিলার দিকে পিঠ ঘুরিয়ে দাঁড়াতেই তরুণী কেমন উদ্বিগ্ন হলো। ব্যগ্র ভঙ্গিমায় নিজেও চটপট উঠে দাঁড়ালো। পর মুহূর্তে মেয়েটার উদ্দেশ্য করে বলতে লাগলো, সরি মুনলাইট, আসলে তোমার কথাটা ছিল এমন যার পরিপ্রেক্ষিতে না হেসে পারলাম না। যাই হোক শোনো, মনস্টার এই প্রথমবার তার কোনো প্যালেসে টানা 1 মাস শান্তিন কাটিয়েছে। এর আগে তিনি কখনোই রাশিয়া বলো, সাউথ কোরিয়া বলো কিংবা স্পেন বলো কোথাও এক নাগারে এতদিন থাকেনি। তিনি আসেন তবে 1 রাত 2 রাত কিংবা মাঝরাতে বড়জোর 4 দিন থাকতেন, এই যা। আর তাছাড়া তিনি তো কোনো মাফিয়া বস কিংবা গ্যাংস্টার নন। তক্ষুনি শরীর ঘুরিয়ে দাঁড়ায় মাহি। চোখ দুটো সামান্য কুঁচকে মুখ গহ্বরে সন্দিগ্ধতার ছাপ ফুটিয়ে জিজ্ঞাসা করে ওঠে, মানে? তাহলে কে সে? মৌনমিলা। সপ্তদশীর পানে চাইল তীক্ষ্ণ দৃষ্টে। ফোঁস করে নিঃশ্বাস ফেলে পরক্ষণে গম্ভীর মুখে আওড়ালো, হি ইজ দ্য কিং অফ মাফিয়াস। আন্ডারওয়ার্ল্ডের পরিধি বড্ড বড় মুনলাইট। এই জগতে হাজারো গ্যাংস্টার কিংবা মাফিয়া বস থাকলেও কিং কেবল একজনই, যার হুকুম তালিম করা সকলের জন্য বাধ্যতামূলক। By the way, did you ever heard about sweet poison, Moonlight? অবদ্ধ কায়দায় না বোধক মাথা নাড়ায় মাহি। তা দেখে মুচকি হাসলো মিলা। পদযুগল সম্মুখে বাড়িয়ে বিজ্ঞ কণ্ঠে আবারও বলে ওঠে, ভাগ্যেশ জানো না? জানলে হয়তো এতদিনে কফিনে থাকতে। সুইট পয়জন হচ্ছে রুচি কিং ওরফে শ্যাডো মনস্টারের ট্যাগ। এই একটা নামই বহন করে তার সম্পূর্ণ হিংস্র পরিচয়। তাছাড়া মনস্টারের নিজ থেকে কোনো কিছু করবার দরকারটাই বাকি, যার একটা ইশারায় কাজ করছে লক্ষাধিক গ্যাংস্টার বস। তিনি শুধু মাথা খাটান, নিজ রাজত্বের অধিপতি বসে কূটকৌশল চালান, ব্যাস। বাকিটা তার দুহাত
অর্থাৎ অ্যাডুইন বা অ্যালেক্সি করে ফেলে। তবে কোনোদিন যদি মনস্টারের নিচ থেকে কোথাও যাওয়া হয় তাহলে বুঝে নিতে হবে কারো মৃত্যু ঘনিয়ে এসেছে। শুষ্ক ঢোক গিলে মাহি কাঁপছে থরথর করে, আর দৃষ্টিতে অবলোকন হওয়া মাত্রই বাঁকা হাসি মিলা রহস্যময় কণ্ঠে বলে ওঠে, রুচি কিং এর অধিপত্যের নমুনা শুনে এভাবে কাচ্ছ মূল্যেই যদি কোনোদিন ওনার কার্যক্রম স্বচক্ষে দেখে ফেলো তখন তখন কি করবে? ভয় বাড়ল মাহির। তক্ষুনি ফের পিঠ ঘুরিয়ে দাঁড়ালো মেয়েটা। অলক্ষ্যে শুকনো ফাঁকা ঢোক গিলল, কদম এগোলো জানালার দ্বারে। আনমনে কৌতূহলবশত ফের জিজ্ঞাসা করে ওঠে, হি ইজ আর রেড ফ্ল্যাগ। ডোন্ট নো, হতেও পারে। তার যা হিংস্রতা। কথাটা কোনো ঘরে পৌঁছানো মাত্রই বুকটা ধক করে উঠল মাহির। বৃতৃষ্ণায় কুঁচকে গেল মুখ। এরই মাঝে মিলা আবার সন্ধিহান গলায় জিজ্ঞাসা করে ওঠে, কেন বলো তো? কদমে গতি টানল মাহি। এগুলো কাউচের পানে। কিউটির গায়ে অনবরত হাত বুলিয়ে তিথি বিরক্ত কণ্ঠে শুধালো, ইউ নো হোয়াট মিলা? ছোট থেকেই আমি ভীষণ বইপোকা মেয়ে। এত এত বই পড়েছি, তবে বরাবরই আমার নিকট সবচেয়ে পছন্দের মেল ট্র্যাপ ছিল রেড ফ্ল্যাগ চরিত্রগুলো। আমি সবসময় ভাবতাম এসব রেড ফ্ল্যাগ অ্যান্ড অল দিস আর জাস্ট আ বুলশিট। এসব বাস্তবে এক্সিস্ট করে না। অথচ অথচ মিলা সন্দিহান কণ্ঠ দাঁড়িয়ে আছে উত্তরের অপেক্ষায়। তবে কি মনে করে মেয়েটা আনমনে ঘাড় বাঁকিয়ে তাকালো পেছনে। আর অমনি কক্ষের সম্মুখে দাঁড়িয়ে দণ্ডায়মান মনস্টারকে দেখে আতকে উঠে বেচারি। তক্ষুনি ঝোঁকালো নিজ নেত্রদয়। বাধ্যতায় নতজানু হয়ে সামান্য কুর্নিশ জানিয়ে মিলা তক্ষুনি উদ্যত হলো কক্ষ ত্যাগ করতে। এদিকে দণ্ডায়মান মুগ্ধ শক্ত চোয়ালে তেজিয়ান ভাবভঙ্গি নিয়ে তাকিয়ে আছে সপ্তদশীর পানে। অথচ মেয়েটা থোড়াই খেয়াল করেছে সেদিকে। সে তো মত্ত নিজ কথার জালে। মাহি ফের ঠোঁট নাড়ালো, অতিষ্ঠ কণ্ঠে আওড়ালো, অথচ দুর্ভাগ্য দেখো, এই পুরো দুনিয়ায় প্রায় 800 কোটি মানুষ থাকা সত্ত্বেও শেষমেশ কিনা আমায় বন্দী হতে হলো এক খাটাস রেড ফ্ল্যাগের প্যালেসে। কপাল যার ওই মুখ না বোম যার ওইটা মুখ না বোম, তা আল্লাহই ভালো জানে। যখনই কথা বলবে মনে হবে বোমা ফাটাচ্ছে। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো মিলা? আমার মনে হয় খাটাসটার জন্মের সময় কেউ তার মুখে মধু দেয়নি। আই মিন তার কথা না যেন এক একটা কুড়ালের কোপ। কি ধার! শেষটুকু সুর টেনে টেনে বলল মাহি। তা শুনে রুরমানব কেমন দাঁত কিরমির করছে দেখো। নীরবে কদম বাড়াচ্ছে মেয়েটার দিকে। এই ফাঁকে আপন যান বাঁচিয়ে পগার পার মিলা। তাকে আর পাইকে। এদিকে মাহি এখনো বলে যাচ্ছে। কপালে শনি লাগালোর পূর্বে মুহূর্তেই আনমনে আওড়ালো, তবে আর যাই বলো, মনস্টারকে হতে হবে মনস্টারের মতো ঘৃণ্য হিংস্র। অথচ বৃষ্টির চোখ দুটো দেখেছ? সব কিছু যেমন তেমন, তবে তার চোখ দুটো সুন্দর, ঠিক না? থমকায় মুগ্ধ। মুহূর্তেই যুবকের মুখায়ব থেকে এতক্ষণের সকল বিরক্তিকর ভাবস্রোত মিলিয়ে গেল বাতাসের ঝাপটায়। সেথায় ভর করল এক রাস বিমুগ্ধতা। কূর্ণাগহরী মেয়েটার বলা শেষ কথাটা ফের বেজে উঠতেই ঠোঁট কামড়ে নীরব হাসল রুরুমানব। ঘাটা সামান্য কাত করে দুহাত বুকের কাছে বেঁধে আলগুচে এসে দাঁড়ালো মাহির বড্ড নিকটে। অতঃপর নিজ চিরচেনা গুরু গম্ভীর কণ্ঠে শুধালো, কতটুকু সুন্দর? বিস্টের বিউটিকে কাবু করার জন্য যথেষ্ট তো? আতকে ওঠে মাহি। সর্বাঙ্গ কেঁপে ওঠে তক্ষুনি। কেঁপে ওঠার দরুন বেচারা কিউটি হুট করে খসে পড়ল মেয়েটার বাহুডোর থেকে। এদিকে হতভম্বতায় সপ্তদশী তড়াক করে পেছনে ঘুরতেই আচানক ধাক্কা খেল পাহাড় সম বলিষ্ঠ পুরুষের সনে। আর অমনি হকচকায় সে। ঘাড়ের মাংসল পেশিটুকু কুচকে তৎক্ষণাৎ ঘাড় উঁচিয়ে তাকালো রুরুমানবের পানে। যুবক গম্ভীর, চোখ দুটোর চাহনি ক্ষীণ। মাহি কেমন ভয়ে ভয়ে কদম পেঁচাচ্ছে। আমতা আমতা করে বলছে, আপনি আপনি কখন এলেন? যখন তুই আমার বদনাম করছিলি। ফের শুকনো ঢুকিল মাহি। খরে নামলো কুণ্ঠায়। যুবকের অমন অদ্ভুত স্থির চাহনি দেখে ভয়ে অন্তরাত্মা বেরিয়ে যাবার উপক্রম বেচারির। তবুও নিজেকে সামলানোর
সুরে সে কেমন কপট ভাব ধরে শুধালো, আপনি লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনছিলেন? যুবকের পা দুটো ধীরে ধীরে এগোচ্ছে মেয়েটার দিকে, হাত দুটো তার বুকের কাছে ঠায় বেঁধে রাখা, ঘাড়টা আগের ন্যায় কাত। মুখায়াবে গম্ভীর ভাব ধরে রেখে মুগ্ধ খানিক গমগমে গলায় প্রত্যুত্তর করলো, হুম, তোকে দেখছিলাম। মুগ্ধের সোজা সাপটা উত্তর, যার পিঠে বলার মতো কোনো কথা গোছাতে সময় লাগছে মাহের। ভয়ে ডরে ভয়ের তো বেচারির কথা গুলিয়ে ফেলেছে বোধহয়। চোখের দৃষ্টি মেঝেতে ফেলে কদম পেছোতেই কূর্ণাগহরে ভেসে এলো রুদ্রমানবের তীক্ষ্ণ কণ্ঠ, কি যেন বলছিলি তখন? জন্মের সময় আমার মুখে মধু দেওয়া হয়নি তাই তো? তড়া করে চোখ তুলল মাহি। বিরাট এক ঢোক গিলে নিজেকে শুধরে নেবার ন্যায় পরক্ষণেই বলল, এই না না, আমি না, মানে আমি আমি না, মানে আপনি। কথা শেষ হবার ফুরসত পেল না বেচারি। তার পূর্বেই সুদর্শনের মুখপানে একখানা হাত এসে আচানক আঁকড়ে ধরল মাহির নরম বাঁকানো কোমর। এক হ্যাচকাটানে মেয়েটাকে নিজের বুকের কাছে টেনে আনতেই সপ্তদশী পা দুটো হলো দোলুদ্যমান। এহেন কাণ্ডে ভরকায় মাহি অস্বস্তিতে মোচড়াতে লাগলো সাপের ন্যায়। অথচ কাণ্ড দেখো, মুগ্ধ কেমন নির্বিকার ভঙ্গিতে মেয়েটাকে এক হাতে তুলে রেখেছে। তার নজর বাড়তেই যুবক কেমন বাঁকা হেসে আচমকা বলে ওঠে, জন্মের সময় মধু খাওয়ায়নি তো কি হয়েছে? তুই তো আছিস, তুই না হয় এখন খাইয়ে দিবি। হতভম্ব মাহি হতবুদ্ধির ন্যায় মোড়ানো থামিয়ে ঘাড় উঁচিয়ে তাকালো রুরমানবের পানে। চোখ দুটো একরাশ অবধৈর ছাপ ফুটিয়ে সন্দিগ্ন গলায় আওড়ালো, মানে আমি কোথা থেকে মধু আনবো এখন? তৎক্ষণাৎ ঠোঁট কামড়ে হাসলো মুগ্ধ। ধীরে ধীরে নিজ গভীর দৃষ্টিযুগল আলতো করে নামিয়ে আনলো মেয়েটার তীর করে কাপত্রয়ী নরম তুলতুলে অধৈর্যগল পানে। সঙ্গে সঙ্গে নিজ সুদীর্ঘ কণ্ঠ নালীর উঁচু হাড়খানা সামান্য নাড়িয়ে ঢোক গিলল মুগ্ধ। সেদিকে চেয়ে রইল তৃষ্ণার্ত চাতকের ন্যায়। মাহি ভ্রু গোটায়। যুবকের দৃষ্টি অনুসরণ করতেই বুঝে গেল সবকিছু। মুহূর্তেই তেতে উঠল মানবী, ঝাঁঝালো কণ্ঠে আওড়ালো, কি দেখছেন আপনি অসভ্য লোক? এক্ষুনি আমাকে নিচে নামান বলছি। মেয়েটার এহেন তেজি কণ্ঠে ঘোর ভাঙল মুগ্ধের। সদ্য সদ্বিদ ফেরার ন্যায় দৃষ্টি উঁচিয়ে তাকালো মেয়েটার মুখপানে। সপ্তদশী সাপের ন্যায় ফোঁস করছে, নাকের পাটা ফুলে হয়েছে দ্বিগুণ, গাল দুটো ছেয়ে গিয়েছে লালিমা। অথচ এক অবাধ আকর্ষণে মেয়েটার এহেন রূপ যেন হাতছানি দিয়ে ডাকছে রুরমানবকে। সে আবারও ঘুরে পা রাখল, দিন দুনিয়া ভুলে জোর বাড়ালো হাতের। সঙ্গে সঙ্গে চাপটে গেল মাহিয়ে, পিষ্ট হতে লাগলো নির্দয় মানবের রুক্ষ বক্ষভাজনের শনে। মুগ্ধ মুখে করছে, সাপের ন্যায় মোচড়েতে থাকা মাহি তা অবলোকন করা মাত্রই কুচকে নিল মুখ। হাত দুটো যথাসম্ভব ঠেলতে লাগলো রুরমানবকে, অথচ বালাই সাপ লোকটা থোড়াই টলল। বেচারি আর কোনরূপ উপায়ন্ত না পেয়ে ফুপিয়ে উঠল, ভয়ে চিবুক নামালো কুণ্ঠার কাছে। এদিকে সপ্তদশী ভূপন্ন স্বর কুণ্ঠাগহরে পৌঁছানো মাত্রই কপাল ঘুচে মুগ্ধ বিরক্তি কণ্ঠে দাঁত খিচে বলে উঠল, একটা কিসে কেউ মরে যায় না বান্দির মেয়ে, আই এম জাস্ট প্রিপেয়ারিং ইউ। সহসা কান্নার বেগ বাড়ল মাহির। তা দেখে রাগ যেন তরতর করে বেড়ে গেল মুগ্ধের। মেয়েটাকে নিজের সঙ্গে আরেকটু পিষে নিয়ে কঠিন ধমকের সুরে বলল, কান্না থামা বান্দির মেয়ে, না হলে এক্ষুনি জানালার বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে বলে দিলাম। তৎক্ষণাৎ কান্না থেমে গেল মাহির। ছল ছল চোখ দুটো নুয়ে রেখে নাক টানল খানিকটা। মুগ্ধ চিরবির করছে। তক্ষুনি মেয়েটাকে বুক থেকে নামিয়ে দিয়ে দাঁড় করালো নিজ সম্মুখে। এক হাতের রুক্ষ চাপায় আলগোছে চেপে ধরল মাহির নরম তুলতুলে গ্রীবাদেশ। অতপর চিরবিরিয়ে দাঁত খিচে আওড়ালো, আর যৌবন নষ্ট করার জন্য তোর মতো একটা দের বেটারই যথেষ্ট, বুঝলি? একটু ধরতে এলেই ছাগলের মতো ভ্যা ভ্যা শুরু করে দিস। এই, তুই কি বুঝিস না আমার কেমন লাগে? নাকি ইচ্ছে করে করিস সবটা? বাই দ্য হেল ইন দ্য মনস্টার্স ওয়ে, রিমেম্বার ওয়ান থিং, আর 14 দিন পর যখন কাছে আসবো তখন তুই কাঁদতে কাঁদতে মরে গেলেও তোকে আমি ছাড়বো না, মাথায় রাখিস বান্দির মেয়ে। যত্রতত্র নিজেকে সামলে নিল, নাক টানলো মাহি। হাতের উল্টোপিঠ দিয়ে আলগোছে মুছে নিল
নিজ সিক্ত চোখ দুটো। ঠিক তক্ষুনি গম্ভীর পুরুষ মেয়েটার বাহু ছেড়ে দিয়ে গমগমে গলায় গর্জে উঠল, পেছনে ঘুরে দাঁড়া। হকচকায় মাহি। বেমালুম বেভুলার ন্যায় তাকায় সম্মুখে। ছল ছল দৃষ্টি জোড়ায় এক আকাশসম সন্দিগ্ধতা ঠেলে শুধালো, কেন? তক্ষুনি চোখ পাকায় মুগ্ধ। শক্ত চোয়ালখানা কটমট করতেই আটকে ওঠে মাহি। তড়িৎ পিঠ ঘুরিয়ে দাঁড়ায় সে। রাগান্বিত হিংস্র মানব গজগজ করছে। রাগের পারদ তরতর করে বাড়ার পূর্বেই নিজেকে শান্ত করবার অভিনব কৌশল অবলম্বনে মত্ত হলেন রূঢ় মানব। এক হাতে আলগোছে মেয়েটার ঘাট থেকে সরিয়ে দিল সবগুলো চুল। এহেন কাণ্ডে চারপর্ণী অবাক মাহি। তরাক নড়চড়ে উঠতেই পিঠ বারবার খোঁচা খেল ধাতব নলজাতীয় কিছুর। সন্দিগ্ধতার কপাল কুঁচকায় মাহি। ঠোঁট দুটো নাড়িয়ে চেই না কিছু বলবে, তার আগেই কূর্ণগহরে পৌঁছায় রূঢ় মানবের শক্ত অথচ রাগী কণ্ঠ। জাস্ট একবার নড়ে দেখ, পর মুহূর্তে রিভলভারের সবগুলো গুলি তোর ক্ষুদ্র বদনে ছুঁড়ে দিতে বিন্দুমাত্র কার্পণ্য করব না আমি। তৎক্ষণাৎ শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল বেচারির। দেহ হলো অনড়, পারছে না নিঃশ্বাস টপতে আটকে ফেলতে। এদিকে মুগ্ধ নিজ কাজে তৎপর। শক্ত মুখে মেয়েটার ঘাড়ে পাশ উন্মুক্ত করে সেদিকে মুখ এগিয়ে আনতে মানবিক কাঁপা কাঁপা কণ্ঠে আওড়ালো, আপনি আবারও এসব করছেন? মুগ্ধ তেজিয়ান কেবল ছিড়বিড়িয়ে বলল, রাগানোর আগে মনে থাকে না? বান্দির মেয়ে। ঢোক গিলল মাহি। চুপচাপ দাঁড়িয়ে রইল ঠায়। রূঢ় মানব ধীরে ধীরে নিজ রুক্ষ বাদামি অধৈর্যগোল আলতো করে ছোঁয়ালো সপ্তদর্শী মসৃণ ঘাড়ের ত্বকে। তার উষ্ণ নিঃশ্বাসের প্রতিটা ঝাপটা যেন এক অদ্ভুত আধিপত্যের দোল খাচ্ছে বেচারির ঘাড়ের চাপের চারপাশ। তার এহেন উষ্ণ ছোঁয়ায় সর্বাঙ্গ ঝংকার বয়ে যাচ্ছে মাহির। মেয়েটা তক্ষুনি কুঁচকে নিল নিজ চোখ মুখ। যুবক সময় নিল। ভীষণ সংযত যত্নে চুমু খেলো মেয়েটার ঘাড়ে। একবার দুবার পরপর তিনবার। আশ্চর্যের বিষয় হচ্ছে এরূপ কাণ্ডে যুবকের মাত্রা অতিরিক্ত রাগের মুহূর্তে ভাটে পড়েছে যেন। কি সুন্দর করে শান্ত হয়েছে সে। চুমুর বদলে একবার নাক ঘষছে মেয়েটার ঘাড়ে। সে অবাধ স্পর্শে কুপকাত মাহি। নিজ পরনের জামার একাংশ খামচে ধরে তৎক্ষণাৎ কেঁপে উঠল মেয়েটা। যুবক বোধহয় টের পেল তা। সপ্তদশী পিঠ বরাবর তাক করে রাখা বন্দুকের শীতল নলটা ধীরে ধীরে মেয়েটার মাথার ওপর উঠিয়ে এনে আড়ালো। শুভ কাজে যাব এখন। লো ফিল হচ্ছে। সো ডোন্ট মুভ সিগনোরা। ফের থমকালো মেয়েটার হৃদয়, থমকালো তার আশপাশ। ছলছল চোখ দুটো আচানক সরিয়ে নিল নিজেদের পর্দা। আগুনের পরশে বরফ এলে যেমন গলতে বাধ্য, ঠিক তেমনই গলে যাচ্ছে বেচারি। যুবকের অমন বিগলিত কণ্ঠে গলে যাচ্ছে তার পাহাড় সম ঘৃণার দেয়াল। মেয়েটার যত্রতত্র নিজেকে সামলালো। অভ্যন্তরের অনুভূতিগুলো এক কোণে আবদ্ধ রেখে কপাট ঝাঁঝালো কণ্ঠে আওড়ালো, কি এমন শুভ কাজে যাচ্ছেন শুনি, যার জন্য আবারও আমাকে ছুতে হচ্ছে? যুবক থামলো এ পর্যায়ে। ধীরে ধীরে মুখ সারলো মেয়েটার কাছ থেকে। নির্বিকার ভঙ্গিতে বলল, অ্যাজ ইউজুয়াল একজনকে কফিনে বন্দি করতে যাচ্ছি। আটকে ওঠে মাহি। তৎক্ষণাৎ বেমালুম ভুলে ঘুরে তাকায় মুগ্ধের পানে। চোখ মুখে আতঙ্ক লেপ্টে বলে ওঠে, কি? আপনি কি পাগল? আবার কাকে মারতে যাচ্ছেন নির্দয় লোক? চোখ দুটো ক্ষীণ হলো মুগ্ধের। মুখটা ঝুঁকিয়ে আনলো মাহির মুখের ওপর। ঠোঁটের কোণে বাঁকা হাসির রেশ টেনে কমকমে গলায় আওড়ালো, তুই আমার কাছে কৈফত চাচ্ছিস কোন সাহসে? মুখ নামায় মাহি। আতঙ্কে মেয়েটার মুখ ধরেছে রক্তশূন্য ভাব। সে কেমন অস্পষ্ট বলল, এতটা নির্দয় হবেন না বিস্ট। ইউ নো হোয়াট সিগনোরা, ফাক ইউ। চলবে। তা মুগ্ধের পাগলামিগুলো কেমন লাগলো আপনাদের? আপনারা কি সাথে সাথে পাগল হলেন? জানাতে ভুলবেন না কিন্তু। I am waiting for your nice, so nice compliment. Okay? Thank you for watching.